আপনাদের সাথেই আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজকে শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষক ডক্টর সাইম রানার সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডির ইএমকে সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী আতা মোহাম্মদ আদনানের ফেসেস প্লেসেস স্টোরিজ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। প্রতিদিন সকাল 9:30 থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 31 আগস্ট পর্যন্ত। মোহাম্মদপুর কলা কেন্দ্রে প্রদর্শিত হচ্ছে চিত্রশিল্পী সালমা আবেদিন পৃথির একক চিত্রকলা প্রদর্শনী। বিকাল 5টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 30 আগস্ট পর্যন্ত। ধানমন্ডির আলিয়াস প্রাসেস গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে চিত্রশিল্পী আর রুমির একক চিত্রকলা প্রদর্শনী পৌরাণিক মন। প্রদর্শনী চলবে 2 সেপ্টেম্বর পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার প্লাজায় প্রদর্শিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী শিল্পের আলোয় বঙ্গবন্ধু। বেলা 11টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 31 আগস্ট পর্যন্ত। গুলশান এভিনিউয়ের রেডিয়াস গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে শিল্পী প্রশান্ত কর্মকার বুদ্ধার একক চিত্রকলা প্রদর্শনী মোহাম্মদ আলী দ্য লিজেন্ড লাইভস অন। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 30 আগস্ট পর্যন্ত। দেখছিলেন চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠানমালায়। সন্ধ্যা 6:45 থাকছে গৌতম মণ্ডলের প্রযোজনায় তথ্য ও প্রযুক্তি ভিত্তিক অনুষ্ঠান সাইটেক ওয়াচ। রাত 8:20 থাকছে ফেরদৌস হাসানের পরিচালনায় ধারাবাহিক নাটক মায়া। রাত 9টায় দেখবেন আলফ্রেড খোকনের প্রযোজনায় ফারহা শারমিনের উপস্থাপনায় সঙ্গীতানুষ্ঠান তারায় তারায় রচিত। রাত 9:40 থাকছে সুমন আনোয়ারের পরিচালনায় ধারাবাহিক নাটক সিনেমাওয়ালা। ছেলেটা ইয়াং, একদম আধুনিক মেন্টালিটি, এত সুন্দর কাজ করে। কক্সবাজারে শুট করলাম, একটা পার্টি সিন করলো, দারুণ, মানে একদম মডার্ন গেটআপের সব কিছু মেয়েটে নিয়ে কি সুন্দর একটা ডিসকাসিং যে করলো না, একদম মারমার কাটকাট। মানে এই ছেলেটার সাথে আপনি যদি মানে টিমটার সাথে ইন্ট্রোডিউস করে নিতে পারতাম। আসলাম তোমার কি ক্ষতি করছে? রাত 11:30টায় দেখবেন শিশির সালমানের পরিচালনায় অনুষ্ঠান অ্যাডভেঞ্চার ম্যান। রাত 12:10 রয়েছে টক শো এই সময়। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি। এরপর আসছি আলাপচারিতায়। এবছর নেকাব্বরের মহাপ্রয়াণ চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষক সাইম রানা। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি সঙ্গীত পরিচালক সাইম রানা। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনাকে অভিনন্দন জানাচ্ছি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার জন্য সঙ্গীত পরিচালনার ক্ষেত্রে। আপনার অনুভূতি কি? এটা তো খুব চমৎকার একটা অনুভূতি যে একটা ফিল্ম করার পেছনে যে পরিশ্রম, সেই পরিশ্রমের প্রতিফলস্বরূপ ফসল হিসেবে জাতীয় পুরস্কার পাওয়া। তবে মানে একটা কাজের এটা একটা স্বীকৃতি বটে, কিন্তু তার চেয়েও বড় ব্যাপার হলো যে পরবর্তী কাজ করার ক্ষেত্রে নিজেদের যে প্রতিবন্ধকতা আছে বা নিজের সাথে নিজের যে বোঝাপড়া আছে,
সেই বিষয়গুলোকে উতরে ওঠার একটা মানে একটা স্বীকৃতি বলা যেতে পারে। চলচ্চিত্রটা তো একটু ভিন্ন ধরনের স্ক্রিপ্ট ছিল, নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে। সেক্ষেত্রে সঙ্গীত পরিচালনার ক্ষেত্রে কোথাও নিশ্চয়ই ভিন্নতা কিংবা নতুন করে ভাবতে হয়েছে। হ্যাঁ, এটা তো অবশ্যই, কারণ এর আগে দেখা গেছে যে সাহিত্য নির্ভর চলচ্চিত্রের অনেক ধরনের প্রয়োগ দেখা গেছে, কিন্তু নেকাব্বরের মহাপ্রয়াণ মাসুদ পথিক পরিচালিত এটি কবিতা অবলম্বনে, বিশেষ করে নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে। তো সেক্ষেত্রে কবিতার যে একটা ইমেজ আছে, পাশাপাশি তার একটা ছন্দ রয়েছে, তার একটা বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যকে সামনে এনে কিন্তু মিউজিককে করতে হয়েছে। সঙ্গীতের সাথে কবিতার একটা গভীর সম্পর্ক রয়েছে। চলচ্চিত্রে এসে একটা আলাদা বা ভিন্ন একটা ভাষা তৈরি হচ্ছে, সেক্ষেত্রে কিছুটা পরীক্ষা নিরীক্ষার আশ্রয় গ্রহণ করতে হয়েছে। তবে বিষয়টা এরকম যে আমাদের ফিল্মের যে ধরনের সুর বা যে ধরনের আবহ সঙ্গীত করা হয়, এখানে আমরা ব্যবহার করতে চেয়েছি যে মানে একেবারে দেশজ যেরকম উপাদানকে সামনে এনে সুর করা, পাশাপাশি আবার মানে চলচ্চিত্রের সঙ্গীতের যে ভাষা, সেই ভাষাটাকেও এর মধ্যে নির্বাহ করার একটা চেষ্টা ছিল। সেই সূত্রে মানে যেটাকে বলা হয় ওয়েস্টার্ন মিউজিক কিংবা অপেরাটিক মিউজিক, সেই জিনিসগুলোকেও আমরা এখানে কিছুটা হলেও আনার চেষ্টা করেছি। কত সময় লেগেছিল পুরো কাজটা করতে? এটা দীর্ঘ সময়ের একটা বিষয়, যে প্রথমে যখন স্ক্রিন প্লে তৈরি হচ্ছে তখন কিভাবে করা যেতে পারে সেটা নিয়ে একটা ভাবনা চিন্তা হয়েছে। তারপরে যখন ফিল্মটা করা হলো, করার পরে যখন আমাকে ফুটেজগুলো দেওয়া হলো, হ্যাঁ, এডিটিং করে তারপরে আমরা যখন কাজ করলাম, তখন তাও প্রায় মানে 3 মাস ধরে আমি মিউজিকের কাজ করেছি। এরকম কি হয়েছে যে একেবারে মিউজিক রেডি করে ফেলেছেন, পরে আবার নিজে নিজে রিটেক করতে হয়েছে, নতুন করে করতে হয়েছে? না, বিষয়টা ওরকম না। আসলে আমরা আগে স্ক্রিপ্টিং করে নিয়েছিলাম। হ্যাঁ, মানে সুরের যে একটা স্ক্রিন প্লে রয়েছে সেটা আমরা আগে করতে পেরেছিলাম। ফুটেজ আসার পর আর চেঞ্জ করার প্রয়োজন ফুটেজ হয়নি। আসার পরে আমরা নানা ধরনের মাত্রা যোগ করেছি, কিন্তু বিয়োজন করা বলতে এখানে তো কারেকশনের সময় কিছু কিছু বিষয় যোজন বিয়োজন করতেই হয়। সেটা তো একটা চলচ্চিত্রের বা মানে কি বলে এস্থেটিক্স কিংবা নান্দনিকতার স্বার্থে যোজন বিয়োজন করে একটা পরিমিতি বোধে আনতে হয়, সেগুলো তো করতেই হয়। আমরা জানলাম সঙ্গীত পরিচালনার ক্ষেত্রে আপনার স্বীকৃতির কথা। আপনি একটি গবেষণামূলক বই গণসঙ্গীত নিয়ে কাজ করেছেন, সেটার জন্য আপনি স্বীকৃতি পেয়েছেন বর্ষসেরা বই হিসেবে। এইটা 2011 সালের ঘটনা। বইটি বের হয়েছিল বাংলা একাডেমি থেকে, আমার পিএইচডির অভিসন্দর্ভ ছিল। সেই বইটি পুরস্কার ঘোষণা করে প্রথম আলো ওই বছরে, যে প্রথম আলো বর্ষসেরা পুরস্কার। সেটাও খুব একটা আনন্দের বিষয় ছিল যে আমার প্রথম গ্রন্থ, গবেষণা গ্রন্থ, সেটা একটা স্বীকৃতি। এছাড়া আমি আরও অনেক ধরনের আসলে গবেষণামূলক কাজ করেছি বলতে, যেহেতু সঙ্গীতের শিক্ষক, সে সূত্রে সঙ্গীতের নানাবিধ দিক, মিউজিকোলজিক্যাল নানা ধরনের আসপেক্ট নিয়ে কাজ করতে হয়। আর সেক্ষেত্রে আমরা ওয়েস্টার্ন মিউজিকের যে থিওরি, তারপরে ইন্ডিজিনাস মিউজিক, আমাদের আদিবাসী সংস্কৃতির যে নানা ধরনের সাংগীতিক উপাদান রয়েছে সেগুলোকে, তারপরে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট রয়েছে, আমাদের হারানো অনেক লুপ্তসুপ্ত অনেক ইনস্ট্রুমেন্ট রয়েছে, সেইগুলোকে পরিচয় করে দেওয়ার জন্য নানা ধরনের কাজ আমরা করেছি। এবং সেই সাথে আমাদের বিভাগের ছাত্রছাত্রীদেরকেও অসংখ্য বিষয়ে গবেষণা করানো হচ্ছে, যেগুলো আমাদের শিক্ষা এবং সঙ্গীতকে সমৃদ্ধ করার স্বার্থে। যেটা বললেন যে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে গবেষণা করছেন, আদিবাসীদের সাংকেতিক ভাষা সঙ্গীতের ক্ষেত্রে সেগুলো নিয়েও গবেষণা করছেন, সেটার জন্য তো প্রচুর ফিল্ডে যেতে হচ্ছে। হ্যাঁ, ফিল্ড ওয়ার্ক তো করতেই হবে। আমরা বেশ কষ্টসাধ্য ব্যাপারটা, খুঁজে পাওয়া যাচ্ছে কি? তো বলতে আসলে এমন একটা জিনিস, বাংলাদেশ এমন একটা দেশ, যেই দেশের প্রতিটি মাইল অতিক্রম করলে নতুন কোনো মানে সংস্কৃতির নতুন কোনো ব্যাখ্যা বা নতুন কোনো ভাবনা পাওয়া যায়। আউল বাউলের দেশ বলা হয় ঠিকই, কিন্তু এর পাশাপাশি আরও অসংখ্য ধরনের সাংগীতিক এবং সাংস্কৃতিক মানে এলিমেন্টস বা মেটাফর রয়েছে। তো আদিবাসীদের ভিতরে যখন আমরা যাব, তো আমরা ওখানেও দেখব যে প্রত্যেকটা আদিবাসী, আমাদের বাংলাদেশে প্রায় 52 বা তারও অনেক বেশি আদিবাসী রয়েছে। তো তাদের প্রত্যেকেরই একটা নিজস্ব সংস্কৃতি রয়েছে, তাদের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট রয়েছে, তাদের সাহিত্য রয়েছে, কবিতা রয়েছে, গান রয়েছে। সেগুলোকে যখন আমরা
যাই এবং নতুন নতুন জিনিস আমরা জানতে পারি, দেখতে পারি, উপলব্ধি করতে পারি, তখন আসলে সব কষ্টই মানে খুব আনন্দে রূপান্তরিত হয়। কিন্তু ইনফরমেশনগুলো কালেক্ট করাটা কি কষ্টসাধ্য হয়? আসলে ফিল্ড ওয়ার্কের একটা প্রক্রিয়া তো রয়েছে, মেথড রয়েছে, সেই মেথড অনুযায়ী এগুলে নতুন তথ্য পাওয়া যাবে। এই অন্বেষা, আসলে যার ভিতরে অন্বেষার চেষ্টা আছে তার কাছে যে কোনো কঠিন পরিস্থিতিকে অতিক্রম করাও মানে সেই আনন্দের সাথেই সম্পৃক্ত। গণসংগীত নিয়ে আপনি পিএইচডি করেছেন এবং গবেষণামূলক আরও নিশ্চয়ই কাজ আপনার অব্যাহত আছে গণসংগীতকে নিয়ে। সেক্ষেত্রে আপনার গবেষণায় বাংলাদেশের গণসংগীতে নতুন কি মাত্রা আপনি পেয়েছেন যেটা আমরা এখনো জানি না? বাংলাদেশের গণসংগীতের যে দিক আমরা দেখেছি, স্বাধীনতা, ভাষা আন্দোলন এবং তারও আগে আমাদের দেশ বিভাগ, সব কিছু মিলে এর আগেও যে স্বদেশী আন্দোলন ছিল, যে রাজনৈতিক যে একটা ক্রোনোলজি, হ্যাঁ, একটা ক্রমবিকাশ আছে, তার সাথে সাথে আমাদের সঙ্গীতেরও ক্রমবিকাশ রয়েছে, বিশেষ করে আন্দোলন বা প্রতিবাদ কিংবা স্বদেশ প্রেম, হ্যাঁ, এগুলো রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে এইগুলোকে সুবিন্যস্ত করা হয়নি, এগুলোকে বিভিন্ন নামেও আসলে ব্যাখ্যা করা হয়েছে। আবার একইভাবে পশ্চিমবঙ্গে যে গণসংগীত বলতে একটা নিজস্ব সংজ্ঞার্থ তারা তৈরি করেছেন, হ্যাঁ, একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে। সেই দৃষ্টিভঙ্গি থেকে আবার আমাদের গানকেও গণসংগীত বলা যায় কি না যায় না, এ নিয়ে একটা বিতর্ক ছিল। সেই বিতর্কগুলোকে আমরা আমার গবেষণায় বিশেষ করে একটা সমাধানে আনার চেষ্টা করেছি, যে আমরা তাদের যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তার বাইরেও আমাদের কিছু গান আছে যেগুলো গণসংগীত হিসেবে ব্যাখ্যা করার উপযোগী। সেক্ষেত্রে আপনি কি উদ্যোগ নিচ্ছেন যে সেই গানগুলোকে, যেগুলোকে আমরা স্বীকৃতি দেইনি কিংবা দেয়া হয়নি, হারিয়ে যাওয়া কিছু গণসংগীত, এরকম কিছু গান কি খুঁজে পেয়েছেন যেগুলোকে আপনি পরবর্তীতে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবেন বা করছেন? না, এইগুলো এরকম অসংখ্য গান পাওয়া গেছে, যেমন ধরেন ভোটের গান কিংবা দুর্ভিক্ষের গান কিংবা এমনও আছে যেমন ধরেন মশা নিধনের গান, এই রকম, বা অনেক এনজিওদের মাধ্যমেও বেশ কিছু পরিকল্পনা, সমাজ পরিকল্পনামূলক গানও আছে। এই ধরনের অনেক গান রয়েছে যেই গানগুলো কোনোভাবে আলোচনার কেন্দ্রে আসে না। কিন্তু দেখা গেছে যে আমার গবেষণার পরে 2010-এর পরে আরও বেশ কিছু প্রতিষ্ঠান, বিশেষ করে জাগরণের গান নিয়ে কিন্তু বেশ কয়েকটা অ্যালবাম বের হয়েছে। তো এখানে দেখা গেছে যে আমার গ্রন্থের একটা সূত্র তাদের সাথে, তাদের এই এই ওই ধরনের প্রকাশের গানগুলো সাথে স্থান সম্পৃক্ত হয়েছে, স্থান পেয়েছে। পরবর্তীতে আরও অনেক একটা অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। তো এটা আমার অবশ্যই আনন্দের বিষয় যে গবেষণাটা তখনই সার্থক হয় যখন তার ইমপ্লিমেন্টেশন হয় সমাজে এবং নানাভাবে তারা এটা বিস্তারণ করে এবং নতুন নতুন গবেষণার সূত্রপাত ঘটায়। আপনি সঙ্গীত পরিচালনার জন্য তো পুরস্কৃত হলেন, নিজে গান লেখেন এবং নিজে গানও গান, তো এই নিয়ে আপনার নতুন কোনো পরিকল্পনা আছে কিনা যে আরও কি করে সামনে এগোনো যায় গান নিয়ে? না, গান লিখেছি, অনেক লিখেছি, সুর করেছি, এইগুলো বিভিন্নভাবে গেয়েছিও। তবে পরিকল্পনা তো রয়েছে, সুনির্দিষ্ট পরিকল্পনা, অ্যালবাম করা, তারপরে গানগুলোকে নানাভাবে ছড়িয়ে দেওয়া, তো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে প্রস্তুতি চলছে। গান তো লিখছেন আপনি, গান লেখাটা কি শুরু হয়েছে গান নিয়ে গবেষণার আগে না পরে? এটা খুব মজার একটা ইতিহাস। তা হলো, আসলে আমি কবিতার লোক, হ্যাঁ, তো প্রথম থেকে কবিতা লিখতাম, কবিতার চর্চার ভিতর দিয়ে গান লেখা শুরু। ভেবেছিলাম যে এই গানগুলো কেউ যদি গায় তাহলে খুব ভালো লাগবে, কিন্তু দেখা গেল যে কেউ আমার গান করে না। তখন এই গানগুলো সুর করার একটা চেষ্টা চললো, সুর করেও দেখলাম যে কেউ গায় না, তারপরে নিজেই গাওয়ার একটা প্রবণতা তৈরি হলো। এইভাবে আসলে ধীরে ধীরে সঙ্গীতের সাথে সম্পৃক্ত হয়ে গেলাম। কেউ গায় না কথাটা অবশ্যই ঠিক না, হয়তোবা তাদের কাছে পৌঁছেনি, সেই কারণে তারা গাইছে না। সেটা আমার প্রাথমিক কালের ভাবনা। পরবর্তীতে অনেকেই গিয়েছে, বা এখন কিছু গান তো মানুষের কণ্ঠে আছেই, তো এগুলো ভালোই লাগে। আমরা কি সেরকম একটা গানের দু লাইন শুনতে পারি? একটি গান যেমন আছে, তোর সবুজ জলে মুখ ধুয়ে যায় যাবার আগে, একটা ভোপালী রাগের অবলম্বনে। তোর সবুজ জলে মুখ ধুয়ে যাই যাবার আগে, তীরের শোভা ঢেউ ভাঙানো রঙিন পাড়ি, বুকের জলে
এই রয়েছে আমার বাড়ি। হারায়ে কতই ছবি জাগে, সবুজ জলে মুখ ধুয়ে যাই যাবার আগে, তোর সবুজ জলে মুখ ধুয়ে যাই যাবার আগে। বাহ, একেবারে সঙ্গীতের সব শাখায় আপনার দক্ষতা এবং বিচরণ। এটা আমার একটা মানে অনুসন্ধিৎসা, উপলব্ধি এবং জীবনকে নিজের মতো করে ভাবার প্রচেষ্টার একটা প্রতিফল, এটুকুই মনে করি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আপনার কাছ থেকে আরো অনেক অনেক ভালো ভালো কাজের প্রত্যাশায় থাকলাম। আপনাকেও ধন্যবাদ, শুভ সন্ধ্যাকেও ধন্যবাদ। এনটিভির এই ধরনের উদ্যোগ খুবই প্রশংসনীয় এবং আমাকে অংশগ্রহণ করার সুযোগ প্রদানের জন্য আমি খুব আনন্দ অনুভব করছি। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।